হ্যালো স্টুডেন্টস, জেড প্লাস ক্লাসেসের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, আর এই টপিকটা থেকে এসএসসিতে খুব বেশি প্রশ্ন আসছে এখন। তো আজকের আমাদের টপিক হলো পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা বা 5 ইয়ার্স প্ল্যান। তো আজকের এই সেশনে আমরা এমসিকিউ সলভ করব, সাথে কিছু ইম্পর্টেন্ট থিওরি টপিকও কভার করব আমরা এই পার্টিকুলার টপিকটার। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম প্রশ্ন বলেছে, ভারতের প্রথম 5 বছর মেয়াদী পরিকল্পনায় সর্বোচ্চ অগ্রাধিকার কী ছিল? মানে প্রথম যেই পঞ্চবার্ষিক পরিকল্পনাটি হয়েছিল তাতে অগ্রাধিকার কিসের ওপর দেওয়া হয়েছিল? প্রথম অপশানে রয়েছে কৃষি, তারপর ইস্পাত কারখানা, তারপর রয়েছে বন্দর বা পোর্ট, নাকি শিল্প। সঠিক উত্তর যেটা সেটা কৃষি বা এগ্রিকালচারে সব থেকে বেশি ফোকাস ছিল সবার প্রথম, মানে প্রথম পঞ্চবার্ষিকীয় পরিকল্পনাটায়। সবার প্রথমে আমরা দেখে নিই প্রথম পঞ্চবার্ষীয় পরিকল্পনার সময়কাল হলো 1951 থেকে 1956 সাল অবধি এই পঞ্চবার্ষিকীয় পরিকল্পনার মেয়াদ ছিল। আর পঞ্চবার্ষিকীয় যে পরিকল্পনাটি এটা আমরা ইউএসএসআর বা রাশিয়ার থেকে নিয়েছিলাম। তো এর মূল বৈশিষ্ট্য ছিল কৃষি খাতে অগ্রাধিকার, খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি করা এবং সেচ ব্যবস্থার উন্নতি করা। আর এটা ছিল হ্যারোড ডোমার মডেলের ওপর ভিত্তি করে বানানো। আর এর লক্ষ্যমাত্রা ছিল, এর টার্গেট ছিল 2.1% জিডিপি বৃদ্ধি করা, কিন্তু বাস্তবে যেটা অর্জন হয়েছিল 3.6% বৃদ্ধি হয়েছিল জিডিপির। তো এটা সফল পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা ছিল এটা। আর এই পঞ্চবার্ষিকীয় পরিকল্পনার সময় ভাকরা নাঙ্গাল বাঁধ, হীরাকুদ বাঁধ আর দামোদর ভ্যালি কর্পোরেশনের নির্মাণ করা হয়েছিল। আর পরিকল্পনা কমিশনের নেতৃত্ব ছিল প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশনের নেতৃত্ব ছিল তখন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। আর এর সফলতা যদি আমরা জানতে চাই তাহলে সফলতাতে রয়েছে কৃষি উৎপাদন বৃদ্ধি পাওয়ার ফলে খাদ্যশস্য আমদানির ওপর নির্ভরতা কমে, ভারতের শিল্প উন্নয়নের জন্য প্রথম পদক্ষেপ গৃহীত হয়। আর ব্যর্থতা হলো ভারসাম্যহীন শিল্প উন্নয়ন, আর জনগণের চাহিদার তুলনায় খাদ্য উৎপাদন যথেষ্ট ছিল না। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কী ছিল? 1957 থেকে 1962, 1958 থেকে 1963, নাকি 1955 থেকে 1960, নাকি 1956 থেকে 1961? সঠিক উত্তর যেটা সেটা হবে 1956 থেকে 1961। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা আমরা দেখলাম 1951 থেকে 1955 অবধি। তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তারপরেই হবে 1956 থেকে 1961। এবার যেটা খুব ইম্পর্টেন্ট সেটা আমরা দেখে নিই প্রত্যেকটি পঞ্চবার্ষিকীয় পরিকল্পনার টাইম লাইনগুলো, ইয়ারগুলো। এটা খুব ইম্পর্টেন্ট, মানে এটা খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। প্রথম পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা দেখো 1951 থেকে 1956 সাল অবধি হয়েছিল। তো প্রথম, দ্বিতীয় আর তৃতীয় এই তিনটে পরপর হয়েছিল। এই তিনটে পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা একদম পরপর হয়। প্রথম পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা ছিল 1951 থেকে 1956 সাল অবধি। তারপর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার টাইমলাইন ছিল 1956 থেকে 1961। তারপর তৃতীয় পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা হয় 1961 থেকে 1966 সাল অবধি। এরপর দেখো একটু প্ল্যান হলিডে নেওয়া হয় 66 পর আবার 1969 চতুর্থ পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা চালু হয়। আর এর মাঝে যে গ্যাপটা সেটাকে প্ল্যান হলিডে বলা হয়। চতুর্থ পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা ছিল 1969 থেকে 1974 সাল অবধি। তারপর পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1974 থেকে 1979 অবধি। তারপর ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1980 থেকে 1985 অবধি। তারপর হয় সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1985 থেকে 1990। তারপর মাঝখানে একটু প্রবলেম হয়ে গেছিলো রাজনৈতিক দলগুলোর মধ্যে, তো মাঝখানে একটু গ্যাপ চলে গেছিলো। তারপর হয় অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1992 থেকে 1997 অবধি। তারপর হয় নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যার সময়কাল ছিল 1997 থেকে 2002 অবধি। তারপর আসে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এর টাইম ছিল 2002 থেকে 2007 অবধি। আর 11 নম্বর বা একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল 2007 থেকে 2012 অবধি। আর তারপর সবার শেষ হয় 12তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা হওয়ার কথা ছিল 2012 থেকে 2017 অবধি, কিন্তু 2015তেই এটি বন্ধ হয়ে যায়, কারণ 2015তে বিজেপি সরকার ক্ষমতায় চলে আসে এবং তারা এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্ল্যানিংটাই পুরো সরিয়ে দেয়। আর প্ল্যানিং কমিশনের জায়গায় চলে আসে নীতি আয়োগ, তো সেখান থেকে আবার ডেভেলপমেন্ট অন্যভাবে হয়। তো এগুলোই ছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনার বছরগুলো, আর এটা খুব ইম্পর্টেন্ট এটা। 3 নম্বর প্রশ্ন, দশম 5 বছর মেয়াদী পরিকল্পনার লক্ষ্য ছিল দরিদ্রতা কমানো। আর দরিদ্রতা কত শতাংশ কমানো এর লক্ষ্য ছিল? 2%, 5%, 8%, নাকি 9%? সঠিক উত্তর যেটা
সেটা হলো দশম 5 বছর পঞ্চবার্ষিকীয় পরিকল্পনায় 5% কমানো ছিল লক্ষ্য। দারিদ্রতা বা প্রভার্টি 5% কমানো এর লক্ষ্য ছিল। 4 নম্বর প্রশ্ন বলেছে, কোন পঞ্চবার্ষিকীয় পরিকল্পনার অগ্রাধিকার কৃষি থেকে শিল্পে স্থানান্তর করা হয়েছিল? তৃতীয়, চতুর্থ, দ্বিতীয় নাকি পঞ্চম? আমরা দেখলাম প্রথম পঞ্চবার্ষিকীয় যোজনায় সব থেকে বেশি ফোকাস ছিল কৃষিতে, এবং তার পরের পঞ্চবার্ষিকীয় যোজনাটাতেই, মানে দ্বিতীয় পঞ্চবার্ষিকীয় যোজনাতেই কৃষি থেকে শিল্পে স্থানান্তরিত করা হয়েছিল মূল ফোকাসটা। দ্বিতীয় পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা সম্পর্কে একটু আমরা দেখে নিই। তৃতীয় পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা চলাকালীন প্রধান 3টি স্টিল প্ল্যান্ট স্থাপন করা হয়েছিল। একটা হয়েছিল ভিলাই স্টিল প্ল্যান্ট, যেটা বর্তমান ছত্তিশগড়ে অবস্থিত, আর সোভিয়েত ইউনিয়নের সহায়তায়, ইউএসএসআর এর সহায়তায় এটা তৈরি করা হয়েছিল, যেটা 1955 সালে এটা তৈরি হয়, কিন্তু এটা প্রোডাকশন চালু হয় 1959 সালে। আর একইভাবে দুর্গাপুর স্টিল প্ল্যান্টও স্থাপিত হয়েছিল পশ্চিমবঙ্গে, যার জন্য সহযোগিতা করেছিল ইউনাইটেড কিংডম বা যুক্তরাষ্ট্র বা ইংল্যান্ড। আর এটা স্থাপিত হয়েছিল 1956 সালে, আর এটারও প্রোডাকশন চালু হয় 1959 সালে। তারপর হলো রাউরকেল্লা, যেটা উড়িষ্যায় অবস্থিত। এই রাউরকেল্লা স্টিল প্ল্যান্টের জন্য সহযোগিতা করেছিল পশ্চিম জার্মানি বা ওয়েস্ট জার্মানি, আর এটা স্থাপিত হয়েছিল 1955 সালে, আর কার্যক্রম শুরু হয় 1959 সালে। 1959 সালে এরও প্রোডাকশন চালু হয়। তো দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় ভারী শিল্প, বিশেষ করে লৌহ ইস্পাত শিল্পের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়, যা ভারতের শিল্প উন্নয়নের ভিত্তি গড়ে ওঠে। 5 নম্বর বলেছে, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী, নরেন্দ্র মোদী, মনমোহন সিং নাকি অটল বিহারী বাজপেয়ী? সঠিক উত্তর সেটা হলো ইন্দিরা গান্ধী। এবার এটা খুব ইম্পর্টেন্ট, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কে প্রধানমন্ত্রী ছিলেন, কে বা কারা? তো এই ব্যাপারে আমরা একটু দেখে নিই। এটা খুব ইম্পর্টেন্ট এই চারটা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় জওহরলাল নেহেরু ছিল প্রধানমন্ত্রী। প্রথম আর দ্বিতীয়টির সময় জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী ছিল। তৃতীয়টির সময়ও জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী ছিল, কিন্তু তিনি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলাকালীনই মারা যান, এবং তারপর লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী হয়েছিলেন। আর তারপর প্ল্যান হলিডে এসেছিল 1966 থেকে 1969 সাল অবধি। সেই সময় ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়ে গিয়েছিলেন। তো তারপর এসেছিল চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই সময় ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিল। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ইন্দিরা গান্ধী প্রথম দিকে প্রধানমন্ত্রী ছিল, তারপর তিনি ভোটে হেরে যান এবং মোরারজি দেশাই তখন প্রধানমন্ত্রী হয়। আর ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় আবার ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী পদে স্থাপিত হয়, এবং তার মৃত্যুর পর রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয়েছিল। তো ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে ইন্দিরা গান্ধী আর রাজীব গান্ধী যুক্ত। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত শুধু রাজীব গান্ধী। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত পিভি নরসিংহ রাও। আর এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা খুব ইম্পর্টেন্ট, কারণ এই সময় লিবারাইজেশনের কনসেপ্টটা এসেছিল ভারতে। তারপর হলো নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এর সাথে যুক্ত ইন্দ্র কুমার গুজরাল, অটল বিহারী বাজপেয়ী। তারপর দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ছিল অটল বিহারী বাজপেয়ী আর মনমোহন সিং। আর একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ছিল মনমোহন সিং। আর দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা সবার শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেই সময় মনমোহন সিং এসেছিল। আর মনমোহন সিংয়ের পর 2015-তে নরেন্দ্র মোদী আসেন, এবং এসে তিনি এই পুরো প্ল্যানিং কমিশনটাকে বন্ধ করে দেয়, এবং তার জায়গায় নীতি আয়োগ নিয়ে আসে, এবং এর সাথেই পঞ্চবার্ষিকী পরিকল্পনার সমাপ্তি ঘটে। সেটা এখানে দেওয়া হয়েছে 2017 পর থেকে ভারত সরকার পঞ্চবার্ষিক পরিকল্পনার ব্যবস্থা বাতিল করে এবং নীতি আয়োগের মাধ্যমে নতুন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করে। এটা 2015 হবে। তো 6 নম্বর প্রশ্ন বলেছে, নিচের কোনটি 1956 সালে শিল্পনীতির প্রস্তাবনার সাথে সম্পর্কিত নয়? আঞ্চলিক সমতার প্রচার করা হয়েছিল এই নীতিতে। এটি তৃতীয় 5 বছর মেয়াদী পরিকল্পনার ভিত্তি তৈরি করেছিল। অপশান সিতে রয়েছে বেসরকারি খাতের জন্য লাইসেন্স ব্যবস্থা চালু করা হয়েছিল। আর অপশান ডিতে রয়েছে এই শিল্পনীতিতে শিল্পগুলোকে 3টি ভাগে ভাগ করা হয়েছিল। সঠিক উত্তর যেটি এই শিল্পনীতির সাথে সম্পর্কিত নয়, সেটি হলো অপশান বিতে রয়েছে। এটি তৃতীয় 5 বছর মেয়াদী পরিকল্পনার ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। এটা ভুল, কারণ থার্ড 5 ইয়ার প্ল্যান যেটা হয়েছিল সেটা 1961 থেকে 1966 সাল অবধি চলেছিল। তো সেই অনুযায়ী আমরা যদি দেখি, এই শিল্পনীতি 1956 শিল্পনীতি এর আগেই হয়েছিল। তো অপশান বিটা একদম ভুল অ্যান্সার। 1956 সালের শিল্পনীতি সম্পর্কে একটু আমরা দেখে নিই। এই শিল্পনীতিতে শিল্পকে 3টি ভাগে ভাগ করা হয়। একটা ছিল ক্যাটাগরি এ, এখানে সম্পূর্ণরূপে সরকারি মালিকাধীন যেই সেক্টরগুলো সেগুলো সম্পর্কে বলা হয়েছে, যেমন প্রতিরক্ষা, পারমাণবিক শক্তি, রেলওয়ে, এগুলোর যেই দায়িত্ব ছিল সম্পূর্ণ সরকারের হাতেই ছিল। ক্যাটাগরি বিতে ছিল সরকারি এবং বেসরকারি দুজনে মিলে
এই বিনিয়োগ করবে এই বি ক্যাটাগরির সেক্টরগুলোতে, যেমন কেমিক্যাল ইন্ডাস্ট্রি, টেলিকম ইন্ডাস্ট্রি, মেশিনারি ইন্ডাস্ট্রি। আর ক্যাটাগরি সিতে সম্পূর্ণ বেসরকারি খাতে পরিচালিত করে দিয়েছিল, যেমন ক্ষুদ্র এবং মাঝারি শিল্প বা এমএসএমই। আর এই 1956 সালের শিল্পনীতিতে সমাজতান্ত্রিক অর্থনীতির দিকে একটু ঝোঁক বেশি ছিল। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বৃদ্ধি এবং ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা ছিল এর প্রধান লক্ষ্য। আর এই শিল্পনীতিতে একটা মিশ্র অর্থনীতিরও মডেল পেশ করা হয়েছিল, যেখানে সরকার এবং বেসরকারি বেসরকারি ইনভেস্টর দুজনে মিলেই এই শিল্পায়নের ভূমিকা রেখেছিল। আর তারপর হলো বড় বড় শিল্প স্থাপনের উপর জোর, ভারী শিল্প উন্নয়নের অগ্রাধিকার দেওয়া হয় এই শিল্পনীতিতে, যেমন ইস্পাত, বিদ্যুৎ, খনিজ সম্পদ ভিত্তিক শিল্প, এইসব জিনিসে বেশি ফোকাস করা হয়। চলো পরের প্রশ্ন দেখে নিই। 7 নম্বর প্রশ্ন, ভাকরা, হীরাকুদ, দামোদর উপত্যকা বা ডিভিসি প্রকল্প কোন পঞ্চবার্ষিকীয় পরিকল্পনার সময় শুরু হয়েছিল? প্রথম পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ? এটা আমরা সবার প্রথম প্রশ্ন আমরা যখন পড়লাম তখনই আমরা দেখেছিলাম প্রথম পঞ্চবার্ষিকীয় পরিকল্পনাতেই এই তিনটি বাঁধ প্রকল্প চালু হয়েছিল, কারণ এই সময় মানে প্রথম পঞ্চবার্ষিকীয় পরিকল্পনাটি সম্পূর্ণরূপে ফোকাস ছিল এগ্রিকালচার, কৃষি আর সেচ ব্যবস্থার উপর। পরের প্রশ্ন আমরা দেখে নিই। 8 নম্বর প্রশ্ন, পরিকল্পনা কমিশনের প্রথম উপসভাপতি কে ছিলেন? আবুল কালাম আজাদ, গুলজারিলাল নন্দা, কেসি নিয়োগী নাকি রাজেন্দ্র প্রসাদ? সঠিক উত্তর সেটা ছিল গুলজারিলাল নন্দা ছিলেন পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশনের প্রথম উপসভাপতি। 9 নম্বর প্রশ্নতে বলা হয়েছে 1983 সালের 15ই আগস্ট একটি কর্মসূচি চালু করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল ভূমিহীন পরিবারগুলোর অন্তত একজন সদস্যকে বছরে 100 দিনের কাজের নিশ্চয়তা দেওয়া হবে। এই কর্মসূচিটির নাম কি ছিল? অপশন এতে হচ্ছে গ্রামীণ ভূমিহীন কর্মসংস্থান গ্যারান্টি কর্মসূচি, RLEGP, যার ইংলিশ ফুল ফর্ম হলো রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম। অপশন বিতে রয়েছে জওহর রোজগার যোজনা বা JRY। অপশন সিতে রয়েছে মনরেগা, যার ফুল ফর্ম হলো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন। আর অপশন ডিতে রয়েছে স্বনির্ভরতার জন্য গ্রামীণ যুব প্রশিক্ষণ কর্মসূচি। তো 100 দিনের কাজের যে কর্মসূচিটা নেওয়া হয়েছিল তার নাম হলো RLEGP বা রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম। এখানে বলা হয়েছিল ভূমিহীন যে পরিবারগুলো রয়েছে, যাদের কাছে কোনো ল্যান্ড বা জায়গা জমি নেই, তাদের সেই পরিবারের অন্তত একজনকে 100 দিনের জন্য কাজ দেওয়া হবে সারা বছরে। 10 নম্বর প্রশ্নে বলা রয়েছে 1991 সালে শিল্পনীতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নয় কোনটি? কোনো বৈদেশিক বাণিজ্য নীতি ছিল না এই নীতিতে, সরকারি খাতের নীতি ছিল এটা, আর শিল্প লাইসেন্স নীতি ছিল। আর অপশন ডিতে রয়েছে বৈদেশিক প্রযুক্তির সাথে চুক্তি হয়েছিল। তো এখানে জানতে চাইছে কোনটা এই শিল্পনীতির বৈশিষ্ট্য নয়। সঠিক উত্তর সেটা হলো অপশন এ। অপশন এতে বলেছে কোনো বৈদেশিক বাণিজ্য নীতি ছিল না। এটা অবশ্যই ভুল, কারণ বৈদেশিক বাণিজ্য নীতি ছিল এই শিল্পনীতিতে। 1991 সালে শিল্পনীতির মূল বৈশিষ্ট্যগুলো একবার আমরা দেখে নিই। সবার প্রথম তিনটে সেটা হলো লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন। লিবারালাইজেশন মানে উদারীকরণ, শিল্প খাতে সরকারি নিয়ন্ত্রণ কমিয়ে দিয়ে বেসরকারি এবং বিদেশি বিনিয়োগের সুবিধা করে দেওয়া হয়েছিল এই শিল্পনীতিতে। আর প্রাইভেটাইজেশন, সরকারি প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বাড়ানোর জন্য বেসরকারি খাতের বিনিয়োগের অনুমতি দেওয়া হয় এই শিল্পনীতিতে। আর বিশ্বায়ন মানে গ্লোবালাইজেশন, ভারতের বাজারকে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং বিদেশি বিনিয়োগ গ্রহণ করা হয়। মানে এই সময় বাইরের যে ইনভেস্টর, বাইরের যে ব্যবসায়ী, তারাও ভারতে বিনিয়োগ করা শুরু করে এবং নিজেদের যে প্রোডাক্ট রয়েছে সেগুলো ভারতের মার্কেটে আনতে শুরু করে। 4 নম্বর হলো লাইসেন্স রাজের অবসান। অধিকাংশ শিল্পে লাইসেন্স ব্যবস্থার বাধ্যবাধকতা যেটা ছিল সেটা তুলে দেওয়া হয়। শুধুমাত্র 18টি যে কৌশলগত খাত ছিল সেখানেই লাইসেন্সটাকে জারি রাখা হয়। পরবর্তী সময় সেটাও কমিয়ে ছটি সেক্টরে করে দেওয়া হয় এটা। তারপর হলো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা বিদেশি বিনিয়োগ। 100% অটোমেটিক রুটে বিদেশি বিনিয়োগের অনুমতি নেওয়া হয়, যেমন ব্যাংকিং, টেলিকম, বিমান পরিবহন, এই সমস্ত বিভিন্ন সেক্টরে কী হয়, বিদেশি সংস্থার বিনিয়োগকে গ্রহণ করা হয়। তারপর 6 নম্বর MSME, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উন্নয়ন করা হয় এই শিল্পনীতিতে। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বিকাশের জন্য সরকারি সহায়তা দেওয়া হয়। সংশোধিত মনিটরি নীতি, ভারতীয় রিজার্ভ ব্যাংক RBI সুদের হার এবং মুদ্রানীতি সংস্কার করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ব্যবস্থা নেয়। আর শেয়ার বাজার সংস্কার, এই সময় শেয়ার বাজার সংস্কার হয়েছিল, ভারতের শেয়ার বাজারকে বিদেশি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আর সেবির মাধ্যমে এই শেয়ার মার্কেটের নিয়ন্ত্রণ করা হয়। 11 নম্বর প্রশ্ন বলেছে 5 বছর মেয়াদি পরিকল্পনা বা পঞ্চবার্ষিকীয় পরিকল্পনাগুলির লক্ষ্য কোনটি নয়? উচ্চ জনসংখ্যা বৃদ্ধি কি এর লক্ষ্য? উচ্চ GDP বৃদ্ধি কি এর লক্ষ্য?
সকলের জন্য সমান সুবিধা নিশ্চিন্ত করা এর লক্ষ্য নাকি স্বনির্ভরতা এর লক্ষ্য? যেটা এর লক্ষ্য নয় সেটা হলো উচ্চ জনসংখ্যা বৃদ্ধি। এটা হবে সঠিক উত্তর, কারণ পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা উচ্চ জনসংখ্যা বৃদ্ধির জন্য এর কোনো লক্ষ্য ছিল না। বাকি যেই তিনটে, সেটা হলো জিডিপি বৃদ্ধি করা, সকলের জন্য সমান সুবিধা নিশ্চিন্ত করা এবং স্বনির্ভরতা, এগুলো ছিল পঞ্চবার্ষিকীয় পরিকল্পনার মূল লক্ষ্য। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রথম পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা কোন অর্থনৈতিক মডেলের ওপর ভিত্তি করে বানানো হয়েছিল? সামগ্রিক উৎপাদন ফাংশন, মৌলিক প্রবৃদ্ধি মডেল, হ্যারার্ড ডোমাল মডেল নাকি নবশাস্ত্রীয় প্রবৃদ্ধি মডেল? সঠিক উত্তর যেটা সেটা হলো হ্যারার্ড ডোমাল মডেল। এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট, এই চারটা, কারণ এই চারটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে মেন যেই 5 ইয়ার প্ল্যান বা পঞ্চবার্ষিক যোজনা এবং সেগুলো যেই পরিকল্পনা বা মডেলের ওপর ভিত্তি করে তৈরি তার সম্পর্কে বলা হয়েছে এই চারটা। এটা খুব ইম্পর্টেন্ট, মুখস্থ করতে হবে। প্রথমেই রয়েছে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, যেটা হ্যারার্ড ডোমাল মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, যেটা 1956 থেকে 1961 সাল অবধি চলছিল, সেটা মহালানোবিস মডেল বা পিসি মহালানোবিস মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। 3 নম্বর 5 ইয়ার প্ল্যান, থার্ড 5 ইয়ার প্ল্যান 1961 থেকে 66 সাল অবধি যেটা চলেছিল, সেটা গার্ডগিল মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। ফোর্থ 5 ইয়ার প্ল্যান হয়েছিল 1966 থেকে 1974 সাল অবধি, আর এর যে মডেল ছিল সেটা হলো গ্রোথ উইথ স্টেবিলিটি মডেল। 5 নম্বর ছিল ফিফথ 5 ইয়ার প্ল্যান, এটা 1974 থেকে 1979 অবধি চলেছিল, আর এর যে মডেল ছিল সেটা হলো ডিপি ধর মডেল। 8th 5 ইয়ার প্ল্যান, এটা খুব ইম্পর্টেন্ট, 1992 থেকে 97 সাল অবধি চলেছিল। এর মূল মোটোই ছিল লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন, এলপিজি মডেল ছিল এটা। আর 7 নম্বর যেটা 11th 5 ইয়ার প্ল্যান, 11 নম্বর 5 ইয়ার প্ল্যান, সেটা চলেছিল 2007 থেকে 2012 সাল অবধি, আর এর যে মডেল ছিল বা এর যে মোটো ছিল সেটা হলো ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ মডেল। 12 নম্বর 5 ইয়ার প্ল্যান, সবার শেষ 5 ইয়ার প্ল্যান যেটা, সেটা 2012 থেকে 17 সাল অবধি চলার প্ল্যানিং ছিল এটার, আর এর মোটো ছিল বা এর যে মডেল ছিল সেটা হলো ফাস্টার, সাস্টেইনেবল অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ মডেল। আমি বলছি এটা খুব ইম্পর্টেন্ট, এবং এর যে ইংলিশ নামগুলো দেওয়া রয়েছে সেগুলোই তোমাদের মনে রাখা উচিত, কারণ সবসময় বাংলায় তো আসবে না মডেলের নামগুলো। তো এটা যে পিডিএফটা আছে সেটা আমি টেলিগ্রামে দেবো এই পিডিএফটা, এবং তোমরা সকলেই এটা ডাউনলোড করে নিও, ডাউনলোড করে এটা ভালো করে মুখস্থ করো, আর পরীক্ষার আগে একবার এই ভিডিওটা দেখে নেবে, এই ক্লাসটা, তাহলে তোমাদের রিভাইজও হয়ে যাবে। 13 নম্বর প্রশ্নে বলেছে দশম পঞ্চবার্ষিকীয় পরিকল্পনার সময়কাল কী ছিল? 2002 থেকে 2007, 2007 থেকে 2012, 2005 থেকে 2010 নাকি 2004 থেকে 2009? সঠিক উত্তর যেটা দশম পঞ্চবার্ষিকীয় পরিকল্পনার মেয়াদ ছিল 2002 থেকে 2007 সাল অবধি। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2015 সালের আগে এই যে পঞ্চবার্ষিকীয় পরিকল্পনাগুলোর প্রস্তুতি, বাস্তবায়ন এবং নিয়ন্ত্রণের জন্য কোন সংস্থা দায়ী ছিল? পরিকল্পনা কমিশন, প্ল্যানিং কমিশন, গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নাকি অর্থ মন্ত্রণালয়? সঠিক উত্তর হলো অপশান এ, প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন। এই প্ল্যানিং কমিশনেরই দায়িত্ব ছিল পঞ্চবার্ষিকীয় পরিকল্পনার প্রস্তুতি, বাস্তবায়ন এবং নিয়ন্ত্রণ করা। আর 2015 সালের পর এই পরিকল্পনা কমিশনকে চেঞ্জ করে দেওয়া হয় নীতি আয়োগ। 15 নম্বর প্রশ্নে বলা হয় যে পঞ্চম পঞ্চবার্ষিকীয় পরিকল্পনার খসড়া কে প্রস্তুত করেছিলেন? ডিপি ধর, মনমোহন সিং, বিবেক দেবরায় নাকি জয়প্রকাশ নারায়ণ? কিছুক্ষণ আগেই আমরা যে মডেলগুলো সম্পর্কে পড়লাম, তো তখন আমরা দেখলাম পঞ্চম পঞ্চবার্ষিকীয় যে পরিকল্পনা রয়েছে সেটার মডেলটা কী নাম? সেটার মডেল হলো ডিপি ধর মডেল। তো ডিপি ধর মডেল এই কারণেই, কারণ এই পঞ্চবার্ষিকীয় পরিকল্পনার যেই খসড়াটা ছিল, যে ড্রাফটিংটা ছিল, সেটা পুরো করেছিল ডিপি ধর। তো এটা ডিপি ধর মডেল বলা হয় একে। 16 নম্বর প্রশ্নে বলা হয় যে এই পরিকল্পনাগুলোর উদ্দেশ্য কি অর্জন করা ছিল? মানে পঞ্চবার্ষিকীয় পরিকল্পনাগুলোর যে উদ্দেশ্য ছিল সেটা কি ছিল? অর্থনৈতিক বৃদ্ধি, অর্থনৈতিক সমতা এবং সামাজিক ন্যায় বিচার করা, পূর্ণ কর্মসংস্থান এবং অর্থনৈতিক আত্মনির্ভরতা, নাকি ওপরে সবকটি? তো সঠিক উত্তর ওপরে সবকটিই হবে, কারণ অর্থনৈতিক বৃদ্ধি এর মূল উদ্দেশ্য ছিল অর্থনৈতিক সমতা সবার মধ্যে যাতে মানি ভালো করে ডিস্ট্রিবিউট হয়, আর সামাজিক ন্যায় বিচার যাতে বাড়ে, আর সকলের যেন কর্মসংস্থান হয়, এই সমস্ত জিনিসগুলোই ছিল এই পঞ্চবার্ষিকীয় পরিকল্পনার মূল উদ্দেশ্য। 17 নম্বর প্রশ্নে বলা হয় যে 5 বছর মেয়াদী পরিকল্পনা বা পঞ্চবার্ষিকীয় পরিকল্পনাগুলির প্রসঙ্গে কৃষি মহালানোবিশের নাম কেন আলোচিত হয়? অপশান এতে রয়েছে তিনি অর্থনৈতিক উন্নয়ন ইনস্টিটিউটের প্রতিষ্ঠা করেছিলেন, অপশান বিতে রয়েছে তিনি দ্বিতীয় 5 বছর বা দ্বিতীয় পঞ্চবার্ষিকীয় মেয়াদী পরিকল্পনার কাঠামো প্রস্তুত করেছিলেন,
অপশান সিতে রয়েছে তিনি প্রথম 5 বছর মেয়াদি পরিকল্পনার সময় অর্থমন্ত্রী ছিলেন, নাকি অপশান ডি রয়েছে তিনি পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান ছিলেন। সঠিক উত্তর যেটা সেটা হলো তিনি দ্বিতীয় পঞ্চবার্ষিকীয় পরিকল্পনার পুরো মডেলটা প্রস্তুত করেছিলেন, সেই জন্য দ্বিতীয় পঞ্চবার্ষিকীয় পরিকল্পনার মডেলটাকে বলা হয় পিসি মহলানবিশ মডেল। আরেকটা জিনিস রয়েছে, সেটা পিসি মহলানবিশ আইএসআই ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাও করেছিলেন। 18 নম্বর প্রশ্নে বলা হয় যে প্রথম পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা এটি কোন অর্থনৈতিক মডেলের অনুসরণে তৈরি করা হয়েছিল। এটা দুবার এই কোয়েশ্চেনটা রিপিট হয়ে গেছে এর আগে। সঠিক উত্তর হলো হ্যারড ডোমার মডেল। 19 নম্বর প্রশ্ন, দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কী ছিল? 2002 থেকে 2007, 2007 থেকে 2012, 2005 থেকে 2010, নাকি 2004 থেকে 2009? সঠিক উত্তর হলো 2002 থেকে 2007, এটা ছিল দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল। এই প্রশ্নটা আবার রিপিট হয়ে গেছে। 2015 সালের আগে কোন সংস্থা পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোর প্রণয়ন, বাস্তবায়ন এবং নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল? এটা আমরা পড়লাম, রিপিট হয়ে গেছে এটা পরিকল্পনা কমিশন হবে এর উত্তর, বা প্ল্যানিং কমিশন। 21 নম্বর প্রশ্ন, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কী ছিল? অপশান এতে রয়েছে 1962 থেকে 1967, 1960 থেকে 65, 1961 থেকে 1966, নাকি 1959 থেকে 1964? সঠিক উত্তর যেটা সেটা হলো 1961 থেকে 1966, এটা ছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল। তৃতীয় পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা সম্পর্কে আমরা একটু সংক্ষেপে দেখে নিই। এর লক্ষ্য ছিল স্বনির্ভরতা অর্জন, কৃষি এবং শিল্পের ভারসাম্য রক্ষা করা, আর এর মূল ফোকাস ছিল সবুজ বিপ্লব। এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব এসেছিল। আর সবুজ বিপ্লব এর মূল ফোকাস ছিল খাদ্য উৎপাদন বৃদ্ধি করা, ভারী শিল্পে বিনিয়োগ ছিল এর মূল লক্ষ্য। আর এর সমস্যা হলো এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা খুব বাজেভাবে ফেল হয়েছিল বা ব্যর্থ হয়েছিল। এর কারণ হলো 1962 সালে ভারতের আর চীনের যুদ্ধ, আর 1965 সালে ভারত পাকিস্তানের যুদ্ধ। এই দুটো যুদ্ধের জন্য ভারতে খুব বেশি অর্থনৈতিক চাপ ছিল। আর এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষের দিকে, মানে শেষ বছরটা 1965-66-তে একটা খুব বড় খরা বা ড্রাউট এসেছিল, আর যার জন্য খাদ্য সংকট এবং মূল্যস্ফীতি দেখা দিয়েছিল। তো কাঙ্ক্ষিত সাফল্য পায়নি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি, ফলে প্ল্যান হলিডে ঘোষণা করা হয় 1966 থেকে 1969 অবধি, যাতে একটু রিকভারি করা যায় অর্থনীতিটাকে। 22 নম্বর প্রশ্ন হলো, স্থিতিশীলতার সাথে বৃদ্ধি এবং আত্মনির্ভরতার ক্রমবর্ধমান অর্জন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল? ইংলিশ টার্মটা আমাদের মনে রাখতে হবে, গ্রোথ উইথ স্টেবিলিটি অ্যান্ড প্রোগ্রেসিভ অ্যাচিভমেন্ট অফ সেলফ রিলায়েন্স। এটা কোন পঞ্চবার্ষিকীয় পরিকল্পনার অবজেক্টিভ ছিল? পঞ্চম, তৃতীয়, চতুর্থ, নাকি দ্বিতীয়? সঠিক উত্তর হলো এটা 4th 5-year প্ল্যান বা চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল এটি, গ্রোথ উইথ স্টেবিলিটি অ্যান্ড প্রোগ্রেসিভ অ্যাচিভমেন্ট অফ সেলফ রিলায়েন্স। 23 নম্বর প্রশ্ন বলে যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রকৃত বৃদ্ধির হার লক্ষ্যমাত্রার থেকে বেশি ছিল, মানে যেটা টার্গেট নেওয়া হয়েছিল, অ্যাচিভমেন্ট হয়েছিল তার থেকে বেশি। দ্বিতীয়, চতুর্থ, প্রথম, নাকি তৃতীয়? সঠিক উত্তর অপশান অনুযায়ী এখানে হবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি আমরা যখন পড়েছিলাম তখনই দেখলাম প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রকৃত মানে অ্যাচিভমেন্ট যেটা করেছিল সেটা টার্গেটের থেকে বেশি হয়েছিল। দেখো আমরা যদি দেখি 5টা এমন পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে যেখানে অ্যাচিভমেন্ট টার্গেটের থেকে বেশি হয়েছিল। সবার প্রথম যেটা সেটা হলো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেহেতু এটা প্রথম ছিল সেই জন্য টার্গেটটা একটু কম রাখা হয়, টার্গেট ইচ্ছা করে একটু কম রাখা হয়, এবং অ্যাচিভমেন্টও ছিল বেশি, লক্ষ্য ছিল 2.1%, আর যেটা অ্যাচিভমেন্ট বা অর্জন করেছিল সেটা হলো 3.6%। আর এই পঞ্চবার্ষিক পরিকল্পনার ফলে কৃষিতে উন্নতি হয়েছিল, কিন্তু শিল্প দুর্বল হয়ে গিয়েছিল, কারণ শিল্পের জন্য সেরকম কিছু ব্যবস্থা ছিল না এই পঞ্চবার্ষিক পরিকল্পনা। তারপর আর একটা হলো পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা, এটাও কিন্তু অ্যাচিভমেন্ট বেশি হয়েছিল টার্গেটের থেকে, কারণ পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য ছিল 4.4%, আর অ্যাচিভমেন্ট ছিল 4.8% জিডিপির বৃদ্ধি। আর এই সময় কৃষিতে উন্নতি হয়েছিল, কিন্তু রাজনৈতিক কারণে বাতিল হয়ে গিয়েছিল শেষের দিকে। তারপর হলো ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা, এটার লক্ষ্য ছিল 5.2%, আর অর্জন হয়েছিল 5.7% জিডিপি। আর এই সময় কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছিল, এবং এই ষষ্ঠ যেই পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা এটা সফল হয়েছিল। সপ্তম পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা, এর লক্ষ্য ছিল 5.0%, অর্জন করেছিল 6.0%, আর এখানে টেকনোলজি আর শিল্পের বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অনেক বেশি হয়েছিল। আর বা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, এই সময় লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন হয়েছিল। তো এরও লক্ষ্য ছিল 5.6%, কিন্তু অর্জন করেছিল 6.8%, অনেকটাই বেশি। তো এই 5টা যেই পঞ্চবার্ষিক পরিকল্পনা, এখানে যেই টার্গেট নেওয়া হয়েছিল জিডিপি বৃদ্ধির, তার থেকে অ্যাচিভমেন্ট অনেক বেশি হয়েছিল।
আর বাকি সব কটাতে মানে কম হয়েছিল জিডিপির বৃদ্ধি, যতটা টার্গেট নেওয়া ছিল তার থেকে কম হয়েছিল। তো এই চারটা একবার তোমরা একটু দেখে নিও, কারণ এই যে লক্ষ্য কতটা টার্গেট ছিল, কতটা অ্যাচিভমেন্ট ছিল, এটা থেকে খুব প্রশ্ন আসে, বিশেষ করে যেগুলোতে অ্যাচিভমেন্ট বেশি হয়েছে। 24 নম্বর প্রশ্ন বলা যে পরিকল্পনা বিরতি বা প্ল্যান হলিডে কোন সময়কালের জন্য ছিল? 1969 থেকে 74, 1974 থেকে 1979, 1961 থেকে 66, নাকি 1966 থেকে 1969? সঠিক উত্তর হলো 1966 থেকে 1969। এর কারণ এটাই যে তৃতীয় পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা এটা খুব বাজেভাবে ব্যর্থ হয়েছিল। কারণ ছিল তিনটে কারণ ছিল। এক হলো যুদ্ধ, ভারত আর চীনের যুদ্ধ। দুই ছিল ভারত পাকিস্তানের যুদ্ধ। আর 3 নম্বর হলো খরা। এই তিনটে কারণের জন্য তৃতীয় পঞ্চবার্ষিকীয় পরিকল্পনার খুব বাজেভাবে বিধ্বস্ত হয়েছিল। সেই জন্যই প্ল্যান হলিডে দেওয়া হয়, যাতে অর্থনৈতিক একটু স্টেবিলিটি আসে, ফিনান্সিয়াল স্টেবিলিটি আসে, তার জন্য প্ল্যান হলিডে নেওয়া হয়েছিল। এই সময় কোনো পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা নেওয়া হয়নি। তো 1966 থেকে 1969 এই টাইমটা ছিল প্ল্যান হলিডে। 25 নম্বর প্রশ্ন বলা যে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার যুগ কোন সংস্থার প্রতিষ্ঠার মাধ্যমে শুরু হয়? পরিকল্পনা কমিশন, সংসদ, অর্থ কমিশন, নাকি নীতি আয়োগ? সঠিক হলো পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন। এটি স্থাপনের মাধ্যমেই এই পঞ্চবার্ষিক পরিকল্পনার যুগ শুরু হয়। 26 নম্বরে বলেছে নীতি আয়োগ এর সম্পূর্ণ রূপ কী বা ফুল ফর্ম কী? অপশন এতে হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর টেকনোলজি ইন্ডিয়া, না এটা নয়। ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, অবশ্যই এটাই হলো নীতি আয়োগের ফুল ফর্ম। আর বাকি দুটো আমি বললাম না। সঠিক উত্তর হলো ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এটা নীতি আয়োগের পুরো নাম। এটা 2015 সালে গঠিত হয়েছিল। নীতি আয়োগ সম্পর্কে একটু আমরা সংক্ষেপে দেখে নিই গুরুত্বপূর্ণ তথ্যগুলো। এর ফুল ফর্ম হলো ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, আর এর প্রতিষ্ঠা ছিল 1 জানুয়ারি 2015-তে। নীতি আয়োগের যেই নীতি আয়োগ কাকে প্রতিস্থাপন করে তৈরি হয়েছিল সেটা হলো প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশনকে প্রতিস্থাপন করে তৈরি করা হয়েছিল। আর মুখ্য কার্যালয় রয়েছে ভারতের নয়াদিল্লিতে। আর এর প্রথম চেয়ারম্যান হলো নীতি আয়োগের যে চেয়ারম্যান সেটা হলো নরেন্দ্র মোদী, বা ভারতের যিনি প্রধানমন্ত্রী হন তিনি নীতি আয়োগের প্রথম চেয়ারম্যান হন। আর নীতি আয়োগের একজন সিইও থাকে, যাকে আমরা বাংলায় বলতে পারি প্রধান নির্বাহী কর্মকর্তা, যিনি নীতি আয়োগের সম্পূর্ণ কাজটা তিনিই দেখেন। আর ইনি ভারত সরকার কর্তৃক নিযুক্ত একজন প্রশাসক। আর বর্তমানে যে সিইও রয়েছেন নীতি আয়োগে তার নাম হলো বিভিআর সুব্রমণিয়াম। 27 নম্বর প্রশ্ন, এখানে বলা হয় যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল খাদ্যশস্য উৎপাদনের দ্রুত বৃদ্ধি ঘটানো? ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নাকি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা? সঠিক উত্তর যেটা সেটা হলো 7th 5-year প্ল্যান। এর লক্ষ্য ছিল খাদ্যশস্য উৎপাদনের দ্রুত বৃদ্ধি ঘটানো। 28 নম্বর প্রশ্ন আমরা দেখে নিই, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কী ছিল? 1974 থেকে 1978, 1971 থেকে 1978, 1973 থেকে 1978, নাকি 1972 থেকে 1978? সঠিক উত্তর হলো 1974 থেকে 1978। এটি ছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল। 29 নম্বর প্রশ্ন বলা হয়েছে ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর থেকে অর্থনৈতিক সংস্কার এবং উদারীকরণ বা লিবারাইজেশন শুরু হয়? সপ্তম, ষষ্ঠ, নবম, নাকি অষ্টম? সঠিক উত্তর আমরা যেটা বললাম অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেখানে পিভি নরসিম্হা রাও ছিল প্রধানমন্ত্রী। এই সময় লিবারালাইজেশন এর যে কনসেপ্টটা সেটা আসে। এলপিজি বলা হয়, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন। 30 নম্বর প্রশ্ন বলা আছে দারিদ্রতা দূরীকরণ এবং আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্য কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত? দ্য অবজেক্টিভ অফ রিমুভাল অফ প্রপার্টি অ্যান্ড অ্যাটেইনমেন্ট অফ সেলফ রিলায়েন্স, এটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল? চতুর্থ, পঞ্চম, সপ্তম, নাকি ষষ্ঠ? সঠিক উত্তর যেটা সেটা হবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার এই লক্ষ্য ছিল দারিদ্রতা দূরীকরণ, আত্মনির্ভরতা অর্জন, এটি। 31 নম্বর প্রশ্ন, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কী ছিল? 1992 থেকে 1997, 1985 থেকে 1990, 1978 থেকে 1973, নাকি 1980 থেকে 1985? সঠিক উত্তর যেটা সেটা হলো 1985 থেকে 1990। এটা ছিল সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল। আমি বারবার বলছি প্রত্যেকটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে টাইমটা রয়েছে, যে সময়কালটা রয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট। 20 পয়েন্ট প্রোগ্রাম টিপিপি এটা কোন বছর চালু করা হয়? 1975 সালে, 2006 সালে, 1986 সালে, নাকি 1982 সালে? সঠিক উত্তর হলো 1975 সালে। এবার টিপিপিটা কি, টিপিপিটা সম্পর্কে আমরা একটু দেখে নিই। টিপিপির ফুল ফর্ম হলো 20 পয়েন্ট প্রোগ্রাম। এটা ভারত সরকার কর্তৃক চালু একটি সামাজিক অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচি, যা প্রথম 1975 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী চালু করেছিলেন।
এটি পরবর্তীকালে বেশ কয়েকবার সংশোধিত হয়েছে, যেমন 1982 সালে একবার সংশোধিত হয়েছে, 1986 সালে সংশোধিত হয়েছে, আর 2006 সালেও সংশোধিত হয়েছে। টিপিপির মূল উদ্দেশ্য ছিল প্রধান 20টি সেক্টর ছিল যেখানে টিপিপি চেয়েছিল সেগুলো সংস্কার করতে এবং সেগুলো ডেভেলপমেন্ট করতে এবং কর্মসংস্থান বৃদ্ধি করতে, কৃষি এবং গ্রামীণ উন্নয়ন করতে, এই সমস্ত জিনিস। এই 20টি যে নির্দিষ্ট সেক্টর ছিল তার কিছু ইম্পর্ট্যান্ট সেক্টর যেগুলো সেগুলো নিয়ে আমি একটু বলে দিচ্ছি। প্রধান লক্ষ্যগুলি ছিল দারিদ্র্য এবং ক্ষুধা দূরীকরণ, গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি, ভূমি সংস্কার, শিক্ষা এবং সাক্ষরতার উন্নয়ন, পরিবার পরিকল্পনা এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ, নারী এবং শিশু কল্যাণ, দুর্নীতি প্রতিরোধ, কৃষি এবং পানীয় জলের সংস্থান উন্নয়ন, আর গৃহহীনদের জন্য আবাসনের নির্মাণ। এগুলো ছিল টিপিপির যে মূল 20টা উদ্দেশ্য, তার মধ্যে প্রধান কয়েকটি। 33 নম্বর প্রশ্ন, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া এবং বাস্তবায়ন কে প্রস্তুত করেছিল? পিপি ধর, মনমোহন সিং, বিবেক দেবরায় নাকি জয়প্রকাশ নারায়ণ? এর আগেই আমরা এই প্রশ্নটা করেছি, এটার উত্তর হলো ডিপি ধর। 34 নম্বর প্রশ্ন হলো রোলিং প্ল্যান বা রোলিং পরিকল্পনা কোন দুটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে কার্যকর হয়েছিল? চতুর্থ ও পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম, নাকি তৃতীয় তৃতীয়, নাকি পঞ্চম ও ষষ্ঠ? সঠিক উত্তর হলো পঞ্চম এবং ষষ্ঠ। 5th এবং 6th 5 ইয়ার প্ল্যানের মাঝে এই রোলিং প্ল্যান এসেছিল। এবার রোলিং প্ল্যান জিনিসটা কি? রোলিং প্ল্যান হলো এমন একটি পরিকল্পনা ব্যবস্থা যেখানে প্রতি বছর পরিকল্পনার মূল্যায়ন করা হয় এবং প্রয়োজন অনুযায়ী সংশোধন বা একটু রিলিফ দেওয়া হয়, অর্থাৎ একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবদ্ধ না থেকে চলমান অবস্থায় থাকে। দেখো, ব্যাপারটা কী হয়েছিল, ভারতে যখন পঞ্চম পঞ্চবার্ষিকী যোজনা চলছিল, যেটার টাইম ছিল 1974 থেকে 1979 সাল অবধি, সেটা শেষ হওয়ার পরেই কংগ্রেস থেকে জনতা পার্টির হাতে চলে যায় ক্ষমতা। তো সেই সময় মোরারজি দেশাই ছিল প্রধানমন্ত্রী। তিনি কী করেন, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর আসার কথা ছিল ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো এটা তিনি 1978 সালে বাতিল করে দেয়, পঞ্চবার্ষিকী পরিকল্পনার কনসেপ্টটা। তিনি তার জায়গায় নিয়ে আসে রোলিং প্ল্যান। রোলিং প্ল্যানে কী বলা হয়েছিল? রোলিং প্ল্যানে বলা হয়েছিল 5 বছরের কোনো কনসেপ্ট ছিল না, প্রত্যেক বছরের জন্য একটা টার্গেট নেওয়া হতো এবং সেই টার্গেটটা অ্যাচিভ করার চেষ্টা করা হতো। যদি সেই টার্গেটটা সেই বছর অ্যাচিভ না হতো তাহলে চেষ্টা করা হতো তার পরের বছর অ্যাচিভ করার। তো এটাই ছিল রোলিং প্ল্যানের কনসেপ্ট। তো ওই কনসেপ্টটা বেশি দিন চলেনি, কারণ 1980 সালে ইন্দিরা গান্ধী আবার ক্ষমতায় ফিরে আসে এবং ক্ষমতায় ফিরে আসার পর তিনি রোলিং প্ল্যান বাতিল করে দেয় এবং তার জায়গায় আবার ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে আসে, যেটা চলেছিল 1980 থেকে 1985 সাল অবধি। তো এটাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এবং এটার যেই পুরো পিডিএফটা রয়েছে সেটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যদি তোমাদের মনে হয় কিছু ডোনেট করার, আমাদের সাপোর্ট করার জন্য, তো এই কিওয়ার্ডটা স্ক্যান করে ডোনেট করতে পারো। আমি বলছি না করতেই হবে, তোমাদের যদি ইচ্ছা হয়, সাধ্যের মধ্যে থাকে, যা পারো ডোনেট করতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ।